বাংলার পবিত্র মাটিতে ছড়িয়ে আছে অজস্র মঠ আর মন্দির। তারই মধ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারির এই বনগ্রাম পরমানন্দ আশ্রম অন্যতম। কারণ এখানে আধ্যাত্মিক শান্তির সাথে মিশে আছে নিঃস্বার্থ মানব সেবার এক অনন্য ইতিহাস। আশ্রম প্রাঙ্গণে পা রাখলেই আপনি অনুভব করবেন এক অপার্থিব নিস্তব্ধতা, যা বর্তমান ব্যস্ত জীবনে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানে কেবল মন্দির নেই, এখানে রয়েছে সমাজের অবহেলিত অনাথ শিশুদের জন্য আদর্শ বিদ্যালয়, যেখানে তাদের ভবিষ্যৎ গড়া হয় মমতার সাথে। শুধু শিক্ষা নয়, আর্তের সেবা এখানে দিনরাত খোলা থাকে বিনামূল্যে দাতব্য চিকিৎসালয়, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ চিকিৎসা করাতে পারেন। আশ্রমের এক কোণেই রয়েছে এক বিশাল গোশালা, আর সবচেয়ে বড় কথা এখানকার অন্নছত্র, যেখানে প্রতিদিন কয়েকশো মানুষের জন্য পরম শ্রদ্ধায় পরিবেশন করা হয় বিনামূল্যে মহাপ্রসাদ ভোগ। বাংলার বুকে কেন এই বনগ্রাম পরমানন্দ আশ্রম সেবা, শিক্ষা এবং শান্তির এক উজ্জ্বল পীঠস্থান, সে সমস্ত তথ্যই আজ জানার চেষ্টা করব, এবং সেই সঙ্গে জানিয়ে দেব এই আশ্রমে আপনারা কিভাবে আসবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দিনটা ছিল 21শে মার্চ, শনিবার। 37821 হাওড়া বর্ধমান লোকাল যখন পান্ডুয়াতে পৌঁছলো, তখন ঘড়িতে প্রায় 9:45। এ প্রসঙ্গে একটা কথা অবশ্যই জানিয়ে রাখি, আপনারা যারা হাওড়া থেকে মেমারি বনগ্রাম আসার প্ল্যান করছেন, তারা সবসময় হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল অথবা মেমারি লোকাল ধরবেন। অনেকেই তাড়াহুড়ো করে বর্ধমানগামী কড লাইনে উঠে পড়েন। মনে রাখবেন, কড লাইনের ট্রেনে উঠলে কিন্তু এই মেমারি স্টেশনটি পাবেন না। তাই ট্রেনে ওঠার আগে অবশ্যই ডিসপ্লে বোর্ড দেখে নেবেন এবং অ্যানাউন্সমেন্ট ভালো করে শুনে নেবেন। শিয়ালদা থেকে যারা আসবেন, তারা প্রথমে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ব্যান্ডেল। তারপর সেখান থেকে বর্ধমান বা মেমারি লোকাল ধরে চলে আসুন মেমারি স্টেশন। পান্ডুয়া থেকে মেমারি টিকিট ভাড়া পড়ল জনপ্রতি 10 টাকা। মেমারি একটি ব্যস্ততম স্টেশন, তাই আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন স্টেশনের বাইরে আসবেন, অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। প্রায় 30 মিনিট ট্রেন জার্নি করে এই মুহূর্তে আমি রয়েছি মেমারি স্টেশনে। এখান থেকে আমাদের একটু হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে ট্রেকার বা টোটো করে চলে যেতে হবে বনগ্রামে। সেখানেই রয়েছে পরমানন্দ আশ্রম। তাহলে আসুন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাত্রা শুরু করি। মেমারি রেল স্টেশন থেকে এখানকার বাস স্ট্যান্ডের দূরত্ব খুব একটা বেশি নয়। আপনারা চাইলে হেঁটেই চলে যেতে পারেন, কিন্তু যারা একটু বয়স্ক বা যাদের সাথে ভারী ব্যাগপত্র আছে, তাদের জন্য আমার পরামর্শ আপনারা অবশ্যই একটি টোটো নিয়ে নেবেন। এই মেমারি স্টেশন রোড ধরে বেশ কিছুটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন বাস স্ট্যান্ডে যাওয়ার প্রবেশপথ। আসুন আমরা সেই প্রবেশপথ দিয়ে বাস স্ট্যান্ডে যাই। মেমারি বাসস্ট্যান্ড থেকে সরাসরি বনগ্রামে যাওয়ার জন্য ট্রেকার পাওয়া যায়, তবে তার সংখ্যা বেশ কম। অনেক সময় দেখা যায় সরাসরি ট্রেকারের জন্য আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সেক্ষেত্রে আমার একটা বিশেষ পরামর্শ হলো, আপনারা সময় নষ্ট না করে জাবুইগ্রামী যে কোনো একটি ট্রেকারে উঠে বসুন। কারণ সরাসরি বনগ্রামের ট্রেকার না পেলেও জাবুই যাওয়ার জন্য আপনারা ট্রেকার সহজেই পেয়ে যাবেন। মেমারি বাসস্ট্যান্ড থেকে এখন আমরা এগিয়ে চলেছি জাবুই গ্রামের দিকে। দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ট্রেকারে যেতে সময় লাগে 30 থেকে 35 মিনিট। সকাল থেকেই আকাশের মুখ ভার। খুব মুষলধারে বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি কিন্তু অনবরত পড়ে চলেছে। আমাদের ট্রেকার এখন ধাবমান সেই পিছড়ালা সুন্দর রাস্তা দিয়ে, যার দুই পাশে বিছিয়ে রয়েছে দিগন্ত যারা সবুজ ক্ষেত। আমরা পৌঁছে গেছি জাবুই মোড়ে। এখান থেকেই আমাদের পরবর্তী যাত্রা। জাবুই মোড় থেকে আমরা এখন একটি টোটো নিয়ে চলে যাব বনগ্রাম আশ্রমের উদ্দেশ্যে। জাবুই মোড় থেকে আশ্রমে পৌঁছতে খুব একটা বেশি দেরি নেই। টোটোতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। গ্রামের স্নিগ্ধ রাস্তা, চারিদিকে সবুজ, আর এই ঝিরঝিরে বৃষ্টি, সব মিলিয়ে যাত্রাটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। টোটো থেকে নেমে আশ্রমে পা রাখতেই এক অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। বাইরের জগতের সমস্ত ব্যস্ততা আর কোলাহল যেন এক নিমিষেই মিলিয়ে গেল। এখানে কোনো যান্ত্রিক আওয়াজ নাই,
নেই কোনো চিৎকার, কানে আসছে শুধু অসংখ্য পাখির মিষ্টি ডাক। চারিদিকে সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে এই সুন্দর পরিষ্কার রাস্তা, যেটি চলে গেছে মূল মন্দিরের দিকে। আপনারা যারা প্রতিদিনের একঘেয়েমি আর ভিড় থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য এই বনগ্রাম আশ্রমের পরিবেশটা এক টুকরো স্বর্গ। দুপাশে ঘন সবুজ, আর মাঝখানের এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনের ভেতরটা এমনিতেই এই শান্ত মুহূর্তে হয়ে আমরা যায়। পৌঁছে গেছি আশ্রমের সামনে। অসাধারণ জায়গা, চারিদিকে সবুজের সমাহার, সেই সঙ্গে একটা নীরবতা বিরাজ করছে। মূল তোরণ দিয়ে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল। সামনেই রং বেরঙের নানা রকম ফুল দিয়ে সাজানো এক অপূর্ব বাগান। এই স্নিগ্ধ ফুলের গন্ধ আর চারপাশের সবুজ যেন আমাদের স্বাগত জানাচ্ছে। এই সুন্দর বাগানটির ঠিক মাঝখান দিয়ে চলে গেছে গুরুজির আশ্রমে যাওয়ার প্রবেশপথ। চারিদিকে ফুলের সমারোহের মাঝে এই পথটি সত্যি ভারী সুন্দর এবং পবিত্র। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানেই একসময় থাকতেন পরম শ্রদ্ধেয় স্বামী পরমানন্দজি। এই আশ্রমের প্রতিটি ধূলিকণায় যেন তার স্মৃতি মিশে আছে। এই কুটিটির সামনে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর আমরা আশ্রমের মূল মন্দিরটি দর্শন করতে করতে জেনে নেব স্বামী পরমানন্দজির জীবনের কিছু কথা। স্বামী পরমানন্দ 1954 সালে 25 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কৃষ্ণদেবপুর নামে এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ফকিরচন্দ্র দাস এবং মা নিবাননী দেবী তার নাম রাখেন রবীন্দ্রনাথ। তিনি ষষ্ঠ শ্রেণী অবধি পড়াশোনা করেছিলেন এবং অর্থনৈতিক কারণে প্রথাগত শিক্ষা চালিয়ে যেতে পারেননি। তবুও মানবজাতির ইতিহাসে একজন মানুষের পক্ষে জাগতিক জগতের যে জ্ঞান থাকা সম্ভব, তাঁর প্রায় সবই ছিল। তিনি প্রায় সমগ্র ভারত ভ্রমণ করেন এবং অনাথ ও পথশিশুদের দৈনন্দিন জীবনের সংগ্রাম উপলব্ধি করেন। তাদের যত্ন করার কেউ নেই, খাবার দেওয়ার কেউ নেই। এই অনাথ শিশুদের এমন অবস্থা থেকে বার করে এনে জীবনে স্বাবলম্বী হতে সাহায্য করার জন্য একটি কেন্দ্র তৈরি করার প্রতিজ্ঞা করেন। 1978 সালে তিনি পরমানন্দ মিশন নামে একটি সামাজিক ও আধ্যাত্মিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তার মতে মানব সেবাই হল জীবন্ত ঈশ্বরের সেবা। এই দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি পরমানন্দ মিশনের পরিকল্পনা গ্রহণ করেন। মূল মন্দিরটি দর্শন করলাম, খুব সুন্দর লাগলো মন্দিরটা, এবং চারিদিকে একটা অনাবিল শান্তি বিরাজ করছে। এই মুহূর্তে আমি চলেছি এই পরমানন্দ আশ্রমেই যে স্কুল রয়েছে সেই স্কুলটা দেখার জন্য। আমার নাম সুদীপ বাড়ি। বাড়ি বাড়ি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। নর্সারি। বাড়ি অমৃতকন্যা। কানলাতে বাড়ি, তা তো কাছেই বাড়ি। আজকে কি ছুটি হয়ে গেছে নাকি এখন? আচ্ছা, আমার নাম রাজ। কোথায় বাড়ি? বারখানা মোড়। সবাই এখানেই পড়ো তাই তো? হ্যাঁ। তোমার নাম? রাজ সর্দার। আচ্ছা, তোমার বাড়ি? বর্ধমান হুজুরনগর। হ্যাঁ, আমার ছুটি দিয়েছে। আজকে ছুটি দিয়ে দিয়েছে, কি কারণে? কিছু কারণ আছে? আজ ঈদ বলে। ও আচ্ছা, ঈদের ছুটি আজকে, তাও তোমাকে। আচ্ছা, আবার সোমবার হবে নাকি? কালকে ছুটি? সোমবার পর আরো দুদিন ছুটি। আরও দুদিন ছুটি। আচ্ছা, শুকনো গাছ আনে, এদের রাখে, যে 2 দিন 3 দিন, তারপর একদিন যখন কাঠ কমে রান্না করে তখন কাঠের মেশিনটা চালায়, আচ্ছা, তারপর ব্লেড লাগানো হয়, তারপরে কাঠ কাটা হয়, আচ্ছা। তারপর ওখানে ট্র্যাক্টরে আসলে ট্র্যাক্টরে করে ওখানে আবার পাঠানো হয়। মানে এগুলো মানে ওই রান্না করার জন্যই কাজে লাগে তাই তো? আচ্ছা, ওটাই জানাচ্ছিল। দেখুন কত কাঠ মজুত করা আছে এখানে। এখানে প্রতিদিন যে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই ভোগ প্রসাদ রন্ধন করার জন্য এখানে পর্যাপ্ত কাঠ মজুত করা আছে। আপনারা যারা এই আশ্রমে আসেননি, তারা অবশ্যই একবার ঘুরে যাবেন। এখানকার অসাধারণ পরিবেশ আমাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। দেখুন কত কাঠ মজুত করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জানি। বন্ধুরা, আমরা কিন্তু এবার এসে গেছি বনগ্রাম স্কুলের কাছে। দেখুন স্কুলটার বিল্ডিংটা কত বড় আর কত সুন্দর তার পরিবেশ, নিরিবিলি পরিবেশে এই ধরনের স্কুলগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন পরমানন্দ মিশন হাই স্কুল রয়েছে, তার সঙ্গে পরমানন্দ মিশন
স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম এখানে কিন্তু পড়ানো হয়। তার সঙ্গেও রয়েছে পরমানন্দ মিশন প্রাথমিক বিদ্যালয় এবং মোটর ট্রেনিং স্কুল পর্যন্ত রয়েছে, এবং সঙ্গে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টারও দেখতে পাচ্ছি, কম্পিউটার ইউথ ট্রেনিং সেন্টার। ভোকেশনাল ট্রেনিংও এখানে দেওয়া হয়ে থাকে। আপনারাও একদিন চলে আসুন এখানে এবং ঘুরে যান এই সুন্দর নিরিবিলি পরিবেশে। ধন্যবাদ। স্কুলের পাশেই রয়েছে এই সুন্দর একটি গাছ, এবং ঠিক তার তলাতেই রয়েছে একটি মন্দির। আসুন আমরা এই মন্দিরটা দর্শন করি। স্কুলের পাশাপাশি এখানে রয়েছে একটি লাইব্রেরি, পরমানন্দ মিশন লাইব্রেরি। এছাড়াও রয়েছে চড়ুইবাতি কার্যালয়। আর আগেই বলেছি এখানে রয়েছে একটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এই আশ্রমে প্রতিদিনই বিনামূল্যে ভোগ প্রসাদ প্রদান করা হয়, এবং এখানে রয়েছে একটি ভোজনালয় যেটির নাম হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। এখানে যারা যারা দর্শনার্থীরা আসে তারা প্রত্যেকেই এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করে, এবং তার সঙ্গে এখানে যে সকল অনাথ শিশুরা থাকে তারাও এখানে বিনামূল্যে থাকা এবং খাওয়ার সুবিধা পায়। আশ্রমের মাঝেই রয়েছে একটি বিশাল জলাশয়, আর এই জলাশয়ের কোল ঘেঁষেই গড়ে উঠেছে আশ্রমের পবিত্র অন্নপূর্ণা ভোজনালয়। প্রতিদিন এখানে শত শত ভক্ত ও দর্শনার্থী অত্যন্ত ভক্তিভরে অন্ন গ্রহণ করেন। ভোজনালয়টি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল যে ভেতরে ঢুকলেই এক নিমিষে মনটা ভালো হয়ে যায়। ঠিক পাশেই রয়েছে সুন্দর কলের ব্যবস্থা। এখানকার সবথেকে ভালো লাগা বিষয় হলো আন্তরিকতা। যারা নিচে বসে খেতে পারেন না বা যাদের বয়স হয়েছে সেই সব বয়স্কদের জন্য রয়েছে আলাদা করে টেবিল এবং চেয়ারের ব্যবস্থা। আশ্রমের এই ছোটো ছোটো মানবিক চিন্তাগুলোই ভক্তদের মনে এক গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে। এবার আসা যাক সেই বহু প্রতীক্ষিত ভোগ প্রসাদের কথায়। আমরা অন্নপূর্ণা ভোজনালয়ে খাদ্য গ্রহণ করলাম, বলতে গেলে মহাপ্রসাদ গ্রহণ করলাম। ভাত, ডাল, সবজি সহযোগে এবং সঙ্গে টক দই। এই আয়োজন ছিল আজকের অন্নপূর্ণা ভোজনালয়। নমস্কার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার অতিথি নিবাস বা গেস্ট হাউস। এখানে আপনারা বিনামূল্যে থাকতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মানে এখানে এসে যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা এখানে থাকতে পারবেন। দেখুন অনেকটা বড় অতিথি নিবাস। আধ্যাত্মিকতা আর শিক্ষার পাশাপাশি এই আশ্রম মানুষের শারীরিক সুস্থতার দিকেও সমান নজর দেয়। আশ্রম প্রাঙ্গণেই গড়ে তোলা হয়েছে একটি সুসজ্জিত চিকিৎসালয়, যার নাম পরমানন্দ মিশন হেলথ সেন্টার। এটি মূলত আর্ত মানুষের সেবায় নিয়োজিত। এখানে বিশেষ করে চোখের এবং দাঁতের চিকিৎসার জন্য উন্নত মানের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন। সবথেকে বড় কথা হলো সাধারণ মানুষের কথা মাথায় রেখে এখানে চিকিৎসার খরচ অত্যন্ত কম। শুধুমাত্র স্থানীয় মানুষই নন, দূর দূরান্ত থেকে অনেকে এখানে চিকিৎসার ভরসায় ছুটে আসেন। মেডিসিন ডাক্তার, দাঁতের ডাক্তার, আচ্ছা ফিজিওথেরাপি হয়, ফিজিওথেরাপি, আকুপাংচার, এসবগুলো হয়। আচ্ছা, এতে এগুলো মানে মোটামুটি কি খরচা আছে যদি একটু বলেন। খরচা চোখ দেখাতে হলে 30 টাকার দিয়ে টিকিট কাটতে হয়। আচ্ছা, পুরো আশ্রমটা ঘুরে দেখতে দেখতে
অনেকটা সময় কেটে গেল। ফেরার পথটাও বেশ সহজ। আশ্রমের একদম সামনে থেকেই আমরা সরাসরি মেমারি যাওয়ার জন্য ট্রেকার পেয়ে গেলাম। এখান থেকে মেমারি স্টেশন পর্যন্ত যেতে জনপ্রতি ভাড়া নিল 30 টাকা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।